হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৪৬তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। আমার রুমে আসো বলতে বলতে হৃদ সামনে এগোলো। মায়া কম্পিত শরীরে বেশ অনেকটা সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল স্বাভাবিক হতে। যখন নিজেকে ধাতস্থ করল কি হয়েছে ওর সাথে, লজ্জায় তৎক্ষণাৎ দুহাত চলে গেল মুখে। মুহূর্তে ঘটে যাওয়া ঘটনা পুনরায় মনে করতেই হৃদের পিছনে না গিয়ে উল্টো দৌড়ালো নিজের রুমে। এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়ানোর মতন সাহস মায়ার নেই, কিন্তু নিজের রুমের দরজা গিয়েও আটকে গেল মায়া। এতদিন পর মায়ের স্বামী ওকে ডেকেছে, এখন না গেলে নিশ্চয় আবার রেগে যাবে, বলবে মায়া বেয়াদব বউ ওনার। নিজের চিন্তা ভাবনায় মায়া হৃদের রুমে যেতে গিয়েও আবার বেঁকে গেল, বরং নিজের দিকে তাকিয়ে পরখ করল আগোছালো চুল আর তেল চিটচিটে মুখটা। মায়া তৎক্ষণাৎ দৌড়ে এগোলো ওয়াশরুমের দিকে। হাত মুখ ধুয়ে নিজেকে পরিপাটি করে তারপর যাবে স্বামীর রুমে, নয়তো কেমন দেখাবে যে ও আগোছালো আর ময়লা ময়লা হয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামীর সামনে। মোটেও বিষয়টা ভালো দেখাবে না বলেই মায়া ওয়াশরুম হতে হাত মুখ ধুয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। সেখানে পূর্ব থেকে জুই দাঁড়িয়ে মাথায় চিরুনি চালাচ্ছিল। গায়ে তারও কালো রঙের জামদানি শাড়ি জড়ানো, ফর্সা শরীরে যেন চকচক করছে সেটা। মায়া আগ বাড়িয়ে এসেই জুইয়ের হাত থেকে চিরুনি টেনে নিজের ড্রেসিং টেবিলের সামনে তুলে বসে পড়ল। খোপা করা এলোমেলো চুলগুলো খুলে দিতেই সেগুলো পিঠ ছড়িয়ে পড়ল ফ্লোরে। মায়া চিরুনিটা পুনরায় জুইয়ের হাতে দিতে দিতে বলল, চুলগুলো ঠিক করে দে তো জুই। জুই মায়ার হাত থেকে চিরুনি নিতে নিতে বলল, কোথাও যাবি নাকি? ওনার রুমে যাব। জুই মায়ের কথাটা পুনরায় শুধিয়ে বলল, উনি মানে হৃদ ভাইয়ার রুমে? উনি ডেকেছেন যেতে। জুই আগ বাড়িয়ে আর কিছু জিজ্ঞাসা করল না মায়াকে, বরং সে নিজের আগোছালো চুল রেখে মায়ের চুলগুলো চিরুনি করে বেঁধে দিল গুছিয়ে। এর মাঝে মায়া তাড়াহুড়োয় অল্প স্বল্প সাজুগুজু করে উঠে দাঁড়ালো। নিজেকে পরিপাটি করে পুনরায় দৌড় লাগালো হৃদের রুমে। জুই চিরুনি হাতে মায়ের চলে যাওয়া উচ্ছ্বাস পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসা আসলেই সুন্দর, যদি সঠিক মানুষের সাথে হয়, নয়তো একটা ভুল মানুষ জীবন ধ্বংস করার ক্ষমতা পর্যন্ত রাখে। আচ্ছা, জুই কি আয়নের জন্য ভুল মানুষ ছিল? জুইয়ের মন থেকে তৎক্ষণাৎ উত্তর আসলো, অবশ্যই জুই আয়নের জন্য একটা ভুল মানুষ ছিল। নয়তো সামান্য ভুল বোঝাবুঝি থেকে কিভাবে পারল জুই সুন্দর একটা সম্পর্ক শেষ করে দিতে? এটা কি প্রমাণ করে না জুই একটা ভুল মানুষ ছিল আয়নের জীবনে? আদৌ এখানে আয়নের কোনো দোষ ছিল? এই সম্পর্কের মাঝে জুই টেনেছিল আয়নকে। আবেগ, ভালোবাসা সব কিছু জুই আয়নের প্রতি দেখিয়েছিল। তাহলে জুই কিসের অপরাধে আয়নকে অবজ্ঞা করল? আসলে কি জুই রাদীপকে পছন্দ করত, নাকি ফোনের ওপাশে থাকা মানুষটাকে পছন্দ করত জুই, যে জুইয়ের সাথে সারাক্ষণ কথা বলতো, ওর খেয়াল রাখত, যত্ন করে ভালোবাসত, যার সাথে জুইয়ের মনের লেনদেন হয়েছিল? ভালো লাগা, আবেগ, পছন্দ অপছন্দ সব কিছু জড়িয়েছিল। আর সে মানুষটাই তো আয়ন ছিল। তাহলে তাকে কেন জুই কোনো অপরাধে দূরে সরালো? কিসের জন্য? চিরুনি হাতে নিয়ে জুই ধূপ করে ঢোলের উপর বসে পড়ল। হাঁটুতে দুহাত ঠেকিয়ে মুখ ঢেকে বসল মাথা ঝুঁকে। তীব্র অপরাধবোধে জুই শরীর কাঁপিয়ে পুপিয়ে উঠল শব্দবিহীন কান্নায়। এর মাঝে কেউ বেশ কয়েকবার নক করে রুমে ঢুকল, কিন্তু কন্দনরত জুই নিজের বেখেয়ালির কারণে সেটা ঠাহর করতে পারল না। কেউ একজন কক্ষে প্রবেশ করে ভিতর থেকে দরজা আটকিয়ে দিল। পিছনে ঘুরে নিজের বুক পাশে শার্টের বোতামে হাত দিতেই থমথমে খেয়ে বসল রুমে জুইয়ের উপস্থিতি দেখে। দরজার আওয়াজে সবেমাত্র জুই মাথা তুলে তাকিয়েছিল, মনে করেছিল মায়া পুনরায় রুমে এসেছে বুঝি। কিন্তু একই রুমে মায়ের জায়গায় আয়নকে দেখে থমথমে খেয়ে বসল জুইও। মুহূর্তের মাঝে জুই ধরপড়িয়ে উঠে দাঁড়ালো আয়নকে দেখে। দুহাত চোখের পানি মুছতে মুছতে পিঠ বেঁকে দাঁড়ালো তৎক্ষণাৎ। আয়ন তখনও জুইয়ের ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে। আপনি কাঁদছেন কেন জুই? আয়নের অল্প কথায় যেন জুই আরও আবেগী হলো।
ঢুকরে কেঁদে উঠল তীব্র অপরাধবোধে। জুঁইয়ের কান্নায় আয়ন ভিতর থেকে বিচলিত হলেও বাহির থেকে শক্ত দেখালো। আয়ন এই মুহূর্তে চলে যেতে গিয়েও পারল না জুঁইয়ের ফুপিয়ে কেঁদে ওঠা দেখে। কিন্তু বন্ধ দরজার ভেতরে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকাটা দৃষ্টিকটু বলে সে সামনে এগোল না। তবে আয়ন স্থিরও থাকতে পারল না, কারণ সে কখনো জুঁইকে কাঁদতে দেখেনি, এই প্রথম। অধৈর্যের আয়ন পুনরায় প্রশ্ন করল জুঁইকে, আপনি ঠিক আছেন জুঁই? কাঁদছেন কেন? কেউ কিছু বলেছে আপনাকে? রাদীপের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে? আমি কি কথা বলবো রাদি? আয়নের কথাগুলো বলতে বলতে 2-1 কদম এগোলো সবে। দুজনের মাঝে তারপরও কয়েক কদমের দূরত্ব ছিল। সেটা মুহূর্তে শেষ করল জুঁই। আয়নের বাকি কথাগুলো শেষ করার আগে জুঁই ঝাপটে জড়িয়ে ধরল আয়নকে। পরিস্থিতি এমন হবে আয়ন আশা করেনি। কেমন বোকার মতন শক্ত হয়ে দাঁড়িয়ে সে। তখনই জুঁইকে ভাঙা গলায় বলতে শোনা গেল, আমি ভুল করেছি ডাক্তার সাহেব, বিশাল বড় ভুল করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে রাদীপ ভাইয়া মনে করে কথা বললেও আমি সবসময় ফোনের ওপাশের মানুষটাকে ভালোবেসেছিলাম, যেটা আপনি ছিলেন। আমার কখনো কারো সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি আপনাকে কষ্ট দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তীব্র অপরাধ বোধে আমি রোজ পড়ছি। প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ প্লিজ। তড়াক করে মস্তিষ্ক জ্বলে উঠল আয়নের। বন্ধ দরজার ভেতরে দুজন নারী পুরুষের আলিঙ্গন করা পাপ। তাছাড়া খানবাড়ি ভরপুর মেহমানে। যদি কেউ ওদের এই পরিস্থিতিতে দেখে তাহলে দুজনের কলঙ্কের সীমা থাকবে না। আয়ন মুহূর্তের মাঝে জুঁইকে টেনে নিজের থেকে দূরে সরালো। রাগে বলল, আপনি নিজের লিমিট ক্রস করে ফেলেছেন জুঁই। রাগে কথাগুলো বলে আয়ন ত্যাগ করল। জুঁইকে কিছু বলার সুযোগ না দিয়ে সে নিজের রুম থেকে বের হয়ে গেল দ্রুত। আয়নকে চলে যেতে দেখে জুঁই পুনরায় কেঁদে উঠল। ভাবল আয়ন হয়তো জুঁইকে কখনো ক্ষমা করতে পারবে না। অথচ আয়ন রুমে এসেছিল নিজের ট্রলি ব্যাগের জন্য। চট্টগ্রামে এই খানবাড়িতে আসলে সে এই রুমে অবস্থান করে। কাল রাতে মায়ার জুঁইকে আয়নের রুমটা দেয়াতে আয়ন আর এই রুমে আসেনি, রাদীপের সঙ্গে ছিল। কিন্তু নিজের ট্রলি ব্যাগটা এই রুমে থেকে যাওয়ার কারণে সেটা নিতে এসেছিল এখন। আয়ন প্রথমে মনে করেছিল রুমে হয়তো কেউ না কেউ থাকবে, কাউকে বললে রুম থেকে আয়নের ট্রলিটা বের করে দেবে। কিন্তু আয়নের পরপর কয়েকবার নক করার পরও যখন রুমের ভেতর থেকে শব্দ আসলো না, তখন আয়ন মনে করেছিল রুমে হয়তো কেউ নেই, সবাই নিচে। সেজন্য সে ভেবেছিল যখন এসেছে তখন না হয় একেবারে গোসল করে রেডি হয়ে বেরিয়ে যাবে। আর এজন্য আয়ন রুমে ঢুকে প্রথমে দরজা আটকে দিয়েছিল খালি রুম ভেবে। কিন্তু রুমে হঠাৎ জুঁইয়ের উপস্থিতি দেখে সে থতমত খেয়ে বসল। আয়ন চেয়েছিল বেরিয়ে যাবে তৎক্ষণাৎ, কিন্তু জুঁইকে কান্নারত অবস্থায় দেখে না চাইতেও দাঁড়াতে হয় আয়নকে। মন বিচলিত হয়ে ওঠে জুঁই কেন কান্না করছে সেটা জানতে, কিন্তু জুঁইয়ের হঠাৎ জড়িয়ে ধরাটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এমন কিছু হবে আয়ন স্বপ্নেও ভাবেনি। মন খচখচে আয়ন বেরিয়ে যেতেই জুঁইয়ের গাল বেয়ে অশ্রু জড়ালো ভেতরকার তোলপাড়ে। দরজা খোলা থাকায় মায়া নক না করে ঢুকল হৃদের রুমে। স্বামীর কক্ষে প্রবেশ করতে অবশ্যই কারো অনুমতির প্রয়োজন নেই মায়ের সে অধিকার আছে। উৎফুল্ল মায়া হাসি মুখে ভিতরে প্রবেশ করতেই থমথমে খেয়ে বসল হৃদ শশীকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ রুমে মায়ের উপস্থিতি পেয়ে হৃদ শশী দুজনেই পিছনে তাকালো। হৃদের হাতে তখন শশীর দেওয়া লেবুর পানির গ্লাসটা, যেটা সে পান করছিল। মায়াকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হৃদকে আগের ন্যায় স্বাভাবিকই দেখালো। কিন্তু শশী মায়ার নক না করে হৃদের রুমে প্রবেশ করাটা ভালো চোখে দেখল না। কিন্তু তারপরও সেটা হৃদের সামনে মায়াকে কিছু না বলে বরং মায়ের উপস্থিতিটা কারণ জানতে চেয়ে বলল, তুমি এখানে কিছু বলবে মায়া? শশীর প্রশ্ন মায়ের চোখে পানি দেখা গেল। হৃদকে স্বাভাবিক দেখে মায়ের কষ্ট আরও বাড়ল, কিন্তু রাগে জিদ্দে মায়া সেখানে দাঁড়িয়ে রইল। হৃদ শশীর দুজনকে একত্রে দাঁড়িয়ে স্বাভাবিক আচরণ দেখে মায়ের মনে হলো সত্যি শশীর সাথে হৃদের পূর্বে কোনো সম্পর্ক ছিল বা এখনও আছে। মায়া হাসি মুখখানা মুহূর্তে নুয়ে গেল তীব্র জেদে। চোখের কোণে জমল ক্ষোভের জল। শশীর কথায় মায়া কিছু বলবে তার আগে হৃদ লেবু পানির সবটা শেষ করে শশীর হাতে খালি গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, আমি ওকে ডেকেছিলাম। হৃদের কথাটা স্বাভাবিকভাবে নিল শশী। মায়ের উপর সন্দেহ ভাব সরে গিয়ে স্বাভাবিক গলায় বলল, কেন, কোনো কাজ ছিল তোমার? আমাকে বলো, আমি করে দিচ্ছি তোমাকে।
মায়া এ বাড়ির মেহমান, ও কি কাজ করে দেবে তোমাকে? মায়া পারবে না, আমাকে বলো কি করতে হবে। শশীর কথা স্পষ্ট, সে হৃদের সামান্য কাজের ভারও অন্য নারীর হাতে দিতে রাজি নয়। বিষয়টা মায়ার কাছে স্পষ্ট হলেও হৃদ যেন অদেখা করে শশীকে বলল, আমারটা আমি বুঝে নিব, তুই যা। বলতে বলতে হৃদ ঘুরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে ঘড়িটা খুলে পাশে রাখতে চাইলে শশী পুনরায় বলল, তুমি কি এখন ফ্রেশ হবে? হৃদের ছোট উত্তর, শশী আর কথা না বাড়িয়ে বেরিয়ে যেতে চাইলে দরজার সামনে মায়ের মুখোমুখি হয়ে বলল, আমার সাথে চলো মায়া। শশীর কথা স্পষ্ট জানান দিচ্ছে সে মায়াকে একা হৃদের রুমে রেখে যেতে চায় না। শশীকে বাধা দিয়ে হৃদ মিরর দিয়ে মায়ের নত মস্তিষ্কের দিকে তাকিয়ে শশীকে শুধিয়ে বলল, তুই যা শশী, ও থাক। শশীর পিছনে ঘুরে সন্দিহান গলে হৃদকে বলল, তুমি তো ফ্রেশ হবে, তাহলে মায়া কেন থাকবে এখানে? শশীকে এত জেরা করতে দেখে হৃদ রেগে যায়। তার মোটেও পছন্দ নয় কাউকে কৈফিয়ত দেওয়াতে। শশীর কথায় চিবিয়ে চিবিয়ে হৃদ বলল, আমি বলছি তাই থাকবে, তোর কোনো সমস্যা? কিন্তু শশীকে কথা পেঁচাতে দেখে মায়া নিজে চলে যেতে চেয়ে বলল, আমি চলে যাচ্ছি আপু, তুমি থাকো। প্রথমে শশী, এখন মায়াকে অবাধ্য হতে দেখে হৃদ তড়া করে রেগে ওঠে। মায়াকে চলে যেতে দেখে মিরর দিয়ে হৃদের দাঁতে দাঁত পিষে মায়াকে ডেকে বলল, হৃদ, ডোন্ট গো, স্টে হেয়ার। মায়া দাঁড়ালো না। হৃদকে এক প্রকার অমান্য করেই জেদ দেখিয়ে বেরিয়ে গেল রুম হতে। মায়ের পেছন পেছন শশীও বেরিয়ে গেল। হৃদ মায়াকে বেরিয়ে যেতে দেখে রাগে দাঁতে দাঁত ফিসল। মেজাজ হারিয়ে তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের সব কিছু ছুঁড়ে ফেলল ফ্লোরে। রাগে তীর করে এগোলো ওয়াশরুমের দিকে। শালা বালের বিয়ে করেছে সে, জীবনটায় তেনা তেনা হয়ে গেছে। না বউ কথা শোনে, আর না বালের মেজাজটা কখনো তার পক্ষে হয়। চুন থেকে পান খসতে বালের মেজাজ গরম হয়ে যায়। হৃদ ওয়াশরুমে ঢুকে সজোরে দরজা লাগাতেই তার শব্দ বাহির পর্যন্ত মায়া শশীর কানে যায়। মায়া শশী দুজনে বুঝতে পারে হৃদ রেগে আছে। সে একই রাগ ক্ষোভে মায়াও আছে। সেজন্য এই মুহূর্তে সে শশীর সাথে কথা বলতে চায় না বলেই জিদ্দি মায়া শশীকে এড়িয়ে নিজের রুমে চলে যেতে চাইলে বাধা দেয় শশী। মায়াকে পিছন থেকে থামিয়ে দিয়ে মুখোমুখি হয়ে বলল, ও তোমাকে কেন ডেকেছিল মায়া? শশীর এমন প্রশ্নটা করা এই মুহূর্তে কতটা ভুল হয়েছে সেটা একমাত্র মায়াই জানে। ভিতরকার তোলপাড় চলছে মায়ার মনে। মায়ের সকল রাগ ক্ষোভ গিয়ে পড়ল হৃদের ওপর। মায়ের মনে হচ্ছে হৃদ ডাবল টাইমিং করছে ওর সাথে। সে বউ রাখতে চাচ্ছে, আবার পরকীয়ার জন্য গার্লফ্রেন্ডও রাখতে চাইছে। নয়তো কেন হৃদের বউ থাকা সত্ত্বেও হৃদের আশেপাশে শশীকে ভিড়তে দিবে? কেন হৃদের সকল কাজ শশী করবে, যেখানে হৃদ জানে শশীর মনোভাব হৃদের প্রতি কী রাখে। শশীর মনের ফিলিং সম্পর্কে জানার পরেও শশীর সব কিছু স্বাভাবিকভাবে নেওয়াটা কি সে শশীকে প্রশ্রয় দিচ্ছে না নিজের প্রতি? অবশ্যই দিচ্ছে। আর এজন্যই তো পরিবারের সবাই বলে দুজনের মধ্যে প্রেম কাহিনী চলছে বিগত 5 বছর ধরে। সব কিছু তো এমনি শুরু হয়নি। অবশ্য পরিবারের মানুষ হৃদ শশীর মধ্যে এমন কিছু পেয়েছে যার জন্য সবাই এসব সরাসরি বলতে সাহস পাচ্ছে। যদি এসব মিথ্যে হতো তাহলে কখনো না কখনো হৃদকে এসবের জন্য প্রতিবাদ করতে দেখা যেত। কই, মায়া তো কখনো দেখেনি হৃদকে এসবের প্রতিবাদ করতে। মায়ের হৃদের জীবনে আসার আগে যা কিছু হয়েছিল সে সব কিছু না হয় মায়ের দেখার প্রয়োজন মনে করলো না। কিন্তু মায়ের হৃদের জীবনে উপস্থিত থাকার পরেও কেন প্রেমিকার এত বাড়াবাড়ি তদারকি থাকবে হৃদের জীবনে? এটা কি আদৌ মায়া মেনে নিবে? অবশ্যই না। পরিবারের সবাই এমনি এমনি শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা বলছে না। এখানে অবশ্যই কারণ আছে বলে বলছে। শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা পরিবারে চলছে আর সেটা হৃদ জানে না এমনটা তো নয়। বাতাসের গতিতে সকল খবর হৃদের কানে পৌঁছায়। তাহলে এই খবরটাও নিশ্চয়ই গিয়েছে। কই, এজন্য তো হৃদ কোনো স্টেপ নেয় না, বরং চুপ থাকে বিষয়টা আরও বড় করছে। দিন দিন শশীকে প্রশ্রয় দিচ্ছে হৃদের জীবনে ইন্টারফেয়ার করার জন্য। মায়া জীবনে সব কিছু মেনে নেবে, কিন্তু কখনো নারী সংক্রান্ত স্বামী পরকীয়া মেনে নেবে না। মায়া ভালোবাসার কাঙ্গাল হতে পারে, তাই বলে চোখ বন্ধ করে কোনো নষ্টামি সহ্য করবে না সে। মায়া নাকমুখ শক্ত রেখে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে শশী পুনরায় একই প্রশ্ন মায়াকে শুধিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? কী জন্য ডেকেছিল ও তোমাকে? শশী হৃদকে ও বলে সম্বোধন করাতে মায়ের ভিতরকার রাগ আরও বাড়ল। অবুঝের মতন শশীর কথাটা ঘুরিয়ে বলল, ও কে আপু? শশী সহজ উত্তর করল তখনই, আমি হৃদের কথা বলছি তোমাকে।
মায়া নাক মুখ শক্ত করে বলল, আপনার উনি জানে আমি কেন ডেকেছিল আপু। এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে বলেছিল ওনার সাথে দেখা করতে, সেজন্য গিয়েছিলাম। ও আচ্ছা, আমি আরও ভাবলাম। শশীর কথার মাঝে থামিয়ে মায়া চোখ মুখ শক্ত করে বলল, আপনাদের কতদিনের সম্পর্ক আপু? মায়ের কথায় শশী মিষ্টি হেসে লাজুক ভঙ্গিতে বলল, দিন না, অনেক বছরের সম্পর্ক আমাদের। সামনে বিয়ে করতে যাচ্ছি আমরা, সেজন্য তো হৃদের দেওয়া এই লাল শাড়িটা পরেছি আজ। হৃদের বাঙালি শাড়ি খুব পছন্দ, এই শাড়িটা ওই আমাকে দিয়েছে। তুমি হয়তো যা। শশীর কথাগুলো আর শোনা হলো না মায়ার। তার আগে মায়া জায়গা ত্যাগ করলো ক্ষোভে। বিষাক্ত কাটার ন্যায় বিচ্ছে মায়ের মনে শশীর কথাগুলো। শরীর মন দুটোই পড়ছে তপ্ত দহনে। মায়ের মনে হচ্ছে সে ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে হৃদ খানকে নিজের স্বামী হিসেবে কবুল করে। মায়া তো জানতো নেতা ফেতারা ভালো হয় না। এখানে মায়া জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছে। মায়ের উচিত হয়নি হৃদের সঙ্গে নিজেকে জড়ানো। মায়া ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে সে। নয়তো আজ পর্যন্ত মায়াকে তো ওর স্বামী পছন্দ করে একটা শাড়ি গিফট করলো না, বলল না তুমি আমার জন্য আজ এই শাড়িটা পরবে। অথচ প্রেমিকাকে নিজের পরিবারের সামনে সুন্দর দেখানোর জন্য নিজের পছন্দের শাড়ি কিনে দিল। সে লাল শাড়ি পরা প্রেমিকার হাতের লেবু পানি পান করছে আবার। এসব কিছু তো মায়ের চোখের সামনে হচ্ছে, তাহলে মায়া কেন অন্ধের মতো চোখ বন্ধ করে রাখবে? অসহ্যের ন্যায় মায়ের রুমে প্রবেশ করতে ঠাস করে দরজা বন্ধ করে দিল। শশী বোকার মতন মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চলে গেল নিচে। সব কিছু ঠিক হয়ে যেন সব কিছু আবার এলোমেলো হলো দুজনের মধ্যকার সম্পর্কে। সেই রেষারেষি থেকে সারাটা দিন গেল, মায়ের হৃদের সামনে যায়নি, কথাও বলেনি, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। সারাক্ষণ বড় বোন মুক্তা আর জুয়ের পাশে পাশে বসে রইল কক্ষে। কিন্তু ছেলেরা সবাই ব্যস্ত হয়ে পড়ল মেহমানদারিতে। মেজবানের খাওয়া দাওয়া চলল সন্ধ্যা নাগাদ। এর মাঝে আরিফ আসেনি খানবাড়িতে, যদিও মুক্তাকে কথা দিয়েছিল সে খানবাড়িতে আসবে দুপুরের দাওয়াতে। কিন্তু আরিফকে আসতে না দেখে বুঝতে পারল সে কাল মুক্তাকে মিথ্যা বলেছিল। খানবাড়ির ছোট বড় ছেলে পেলে কর্মচারী পর্যন্ত সবার খাওয়া শেষ হলেও মায়া তার কিছুই মুখে দিল না। অথচ মায়ের জন্য রাদীপ নিজে দুবার খাবার নিয়ে এসেছিল ব্যস্ততার মাঝেও। বলা যায় খাবারগুলো হৃদ পাঠিয়েছিল মায়ের জন্য, কিন্তু মায়া শরীর খারাপের বাহানায় প্রতিবার হৃদের দেওয়া খাবারগুলো ফিরিয়ে দিলে তার খবর হৃদের কান অব্দি পৌঁছায়। ব্যস্ততার মাঝে হৃদ সবার সামনে উঠে আসতে পারছে না বলে রাগে দাঁতের দাঁত পিষে সারাটা দিন পার করলেও রাত 8টার দিকে সকল ব্যস্ততা ঠেলে হৃদ রাদীপকে দিয়ে মায়াকে খবর পাঠালো হৃদের রুমে আসতে। পরপর দুবার মায়াকে সংবাদ পাঠালেও মায়ের হৃদের সঙ্গে দেখা করতে গেল না কক্ষে। হৃদের ক্ষোভ তখন প্রকাশে, চোখ মুখ শক্ত করে দুহাতে মুঠ হয়ে চাপল রাগ। রাদীপ তখন মায়ের পক্ষ নিয়ে অনুনয় করে হৃদকে বলল, ভাই, ভাবি আসলে অনেক অসুস্থ, আমি দেখেছি ভাবিকে রুমে শুয়ে থাকতে। হৃদ রাগের তোপে রাদীপই কিছু না বলে কক্ষ হতে বের হয়ে যায়। তখনই কোথায় গেছে কারো জানা নেই। আসিফকে সঙ্গে নেয়নি। শোনা গেল সারাদিন নাকি হৃদও না খাওয়া ছিল, কিছুই খায়নি। সেটা নিয়ে কত চিন্তিত শশী। মায়া হৃদের চলে যাওয়ার কথাটা শুনলেও চুপ থাকলো, কিন্তু যখন শুনলো হৃদও কিছু খায়নি তখন ভিতরে ভিতরে খারাপ লাগতে শুরু করলো অপরাধ বোধে। হৃদ না খেয়ে থাকলে সুগার ফল হয় তার। মায়া হয়তো উচিত হয়নি হৃদের সঙ্গে রেগে খাবারগুলো ওইভাবে ফিরিয়ে দেওয়ার, কিন্তু তারপর মুহূর্তে শশীকে হৃদের জন্য বিচলিত হতে দেখে মায়ের ভিতরে হৃদকে নিয়ে হওয়া অনুশোচনাগুলো মুহূর্তে পরিবর্তিত হয়ে গেল রাগে। হৃদের চিন্তা করতে তার সুন্দরী প্রেমিকা তো আছেই, তাহলে মায়া কেন অযথা চিন্তা করতে যাবে তার? মায়া শশীর সামনে বসে না থেকে আস্তে করে উঠে গেল। এসব নাটক দেখতে ভালো লাগছে না মায়ার। নিচ থেকে উপরে উঠতে উঠতে মায়া আশেপাশে তাকালো। আপাতত কেউ নেই চারপাশে, কারণ খানবাড়ির সকল কাজিনরা মিলে বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে সন্ধ্যা থেকেই। যদিও মায়াকে বেশ কয়েকবার রাদীপ ও সেজতি মিলে বলেছিল ওদের সাথে সেখানে আড্ডা দিতে, কিন্তু মায়া যায়নি। যে ধরে নিচে মুক্তার পাশে বসেছিল। কিন্তু এখন মনে হচ্ছে মায়া আরও কিছুক্ষণ নিচে বসে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, হয়তো রাগের তোপে কান্না করে বসবে সবার সামনে। তখন বিষয়টা খুবই বাজে দেখাবে। বলতে গেলে মায়া নিজের ইমোশন লুকাতে নিচ থেকে ছাদে চলে এসেছে।
তাছাড়া জুইও বেশ ঘণ্টাখানেক হলো ছাদে সবার সাথে আড্ডা দিচ্ছে। মায়া ছাদে পা রাখতেই সে ভীষণ চমকালো। চারপাশে মরিচবাতি আর বেশ জমকালো সাজ দেখে মুগ্ধ হলো। এই মুহূর্তে খানবাড়িতে থাকা আত্মীয় স্বজনদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই ছাদের জায়গায় জায়গায় দাঁড়িয়ে বসে আড্ডা দিচ্ছে। এমনকি এখানে খানবাড়ির ছেলেরা উপস্থিত। মায়া গিয়ে জুয়ের পাশে আসন নিয়ে বসলো বিছানাপাটিতে। সবার একত্রে অনেকটা সময় পার হলো আড্ডায়। রাত তখন 11টার দিকে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হবে হবে ভাব। ছোট বাচ্চা কাচ্চারা অনেক আগে দৌড়ে নিচে নেমে গেছে, বাকি সেজুতিরা বসে আছে এক কোণে। ছাদের অন্য পাশে ছেলেরাও হইচই করছে। তখনই কোথা থেকে রাদীপ দৌড়ে আসলো ছাদে। মায়েদের ঠেঙ্গিয়ে এগিয়ে গেল ছাদে অন্য পাশে ছেলেদের উদ্দেশ্যে। সবাইকে নিচে নেমে যেতে বললে একে একে সকল ছেলেরা নিচে নেমে গেল মুহূর্তে। বাকি রইল সেজুতির দলের মেয়েরা। সেখানে মায়া ঝুঁইকে নিয়ে আরও বেশ কিছু মেয়েরা বসে আড্ডা দিচ্ছিল একত্রে। রাদীপ এগিয়ে এসে সেজুতিকে বলল, সেজু, তোদের জন্য আমি আইসক্রিম চিপস এনেছিলাম, যা তো সেগুলো নিয়ে আয় ছাদে, সবাই একত্রে বসে খাবো। আচ্ছা ভাই। রাদীপের কথায় সেজুতি মুহূর্তে লাফিয়ে উঠে দাঁড়ালো নিচে যেতে। তখনই রাদীপ সেজুতিকে আবারও থামিয়ে দিয়ে বলল, আরে তুই একা এতগুলো আনতে পারবি না সেজু, তুই বরং তোর সাথে সবগুলো সহপাঠীদের নিয়ে যা, তাহলে আনতে সুবিধা হবে। রাদীপের কথায় সেজুতির সাথে থাকা বাকি মেয়েগুলো একত্রে উঠে দাঁড়ালো সাহায্য করবে বলে। সবাই ছাদের দরজার দিকে যেতেই ঝুঁইও সবার পিছন পিছন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তাহলে আমিও যাই সেজুতি আপুদের সাথে। অবশ্যই বেআইন, আপনি গেলে আমিও আপনার সাথে যাব। আমার আবার আপনাকে ছাড়া একা ভালো লাগে না। চলেন নিচে যাই। রাদীপের মজার ছলে কথাগুলো বলে উঠে দাঁড়ালো। জুঁই ইতস্তত বোধ করে রাদীপকে কিছু না বলে সেজুতিদের পিছন পিছন হাঁটল। পুরো ছাদ খালি করে সবাইকে চলে যেতে দেখে মায়া খানিকটা ভয়ভীত হলো। মায়াকে রাদীপের সঙ্গে দাঁড়িয়ে যেতে দেখে রাদীপ মায়াকে থামিয়ে বলল, ভাবি, আপনাকে উঠতে হবে না, আপনি এখানে বসুন। আমাদের জন্য 5 মিনিট অপেক্ষা করুন, আর 10 মিনিটের মধ্যে আসছি, কেমন? মায়া ভয়াতীত মুখে জায়গায় বসে রইল। দেখতে দেখতে সবাই চলে গেল, পুরো ছাদ খালি করে। মায়া অন্ধকারের মধ্যে আশেপাশে তাকিয়ে ভয় পেল। বৃষ্টি হওয়ার পূর্বে বাতাসের তোপ বাড়তে দেখে মায়া উঠে দাঁড়ালো। বসে থাকা পাটিটা উঠিয়ে একপাশে রাখলো। বৃষ্টি হতে পারে যে কোনো সময়। মায়া চলে যাবে কিনা বুঝতে পারছে না। যদিও সবাই বাদে আসে তাহলে বেশিক্ষণ বসতে পারবে না, যে কোনো সময় বৃষ্টি হবে বলে। মায়া চারপাশে ঠান্ডা বাতাস অনুভব করে শাড়ির আঁচলটা টেনে গায়ে জড়ালো। সবাই বলেছিল মায়াকে শাড়িটা চেঞ্জ করতে, কিন্তু কেন জানি মায়া করতে পারল না। হয়তো এখন নিচে নেমে চেঞ্জ করে নেবে। দীর্ঘশ্বাসে মায়া গিয়ে দাঁড়ালো রেলিং ধরে। শরীর ঝুঁকে নিচে তাকাতে দেখলো খানবাড়ির পাহারাদার, বেশ কিছু বডিগার্ড আর কর্মচারীদের যাতায়াত ছাড়া তেমন কাউকে চোখে পড়ল না। হয়তো বৃষ্টি হবে বলে সবাই বাড়ির ভিতরে অবস্থান করছে। মায়া মনে মনে হৃদের খোঁজ করল। আচ্ছা, লোকটা কি বাসায় ফিরেছে, নাকি এই বৃষ্টির মধ্যে বাহিরে ঘুরছে কোথাও? মায়ের ছাদের রেলিং ধরে ঝুঁকে থাকার মধ্যে হঠাৎ ঠাস করে ছাদের দরজা শব্দ হতেই মায়া ভয়ে ধরপড়িয়ে উঠে পিছনে তাকাতে দেখল হৃদ শক্ত হাতে ছাদের দরজার খিল লাগাচ্ছে। হঠাৎ করে হৃদকে এই অসময়ে ছাদে দেখে মায়ের মনে ভয় হলো। সারাদিন হৃদকে অনেক অমান্য করেছে মায়া। এখন নিশ্চয়ই মায়াকে একা পেয়ে এর শোধ তুলবে লোকটা। আশেপাশে কেউ নেই যে মায়াকে বাঁচাবে হৃদের হাত থেকে। আচ্ছা, রাদীপ ভাই প্ল্যানিং করে সবাইকে নিচে পাঠালো না তো মায়াকে একা ছাদে রেখে, যাতে ওনার ভাই এসে মায়াকে একা পায়? অবশ্যই এটা হতে পারে। মায়া হঠাৎ মনে মনে রাদীপের প্রতি রাগ হলো। সে রাগ দেখিয়ে হৃদকে এড়িয়ে চলে যেতে চেয়ে সাহস দেখালো। হৃদের উপস্থিত অবজ্ঞা করে মায়া হৃদকে পাশ কাটিয়ে দরজার কাছে যেতে চাইলে মুহূর্তে হৃদ ছেতে উঠে শক্ত হাতে থাবা মারে মায়ের মুখে। মায়া ছটপটিয়ে উঠে তৎক্ষণাৎ দুহাতে হৃদের হাত থেকে মুখ ছাড়াতে চেষ্টা করলে হৃদ আরও ক্ষেপে যায়। রাগে ঝিঝি করে বলে, ইগনোর করছিস কেন? কী সমস্যা? চোখে পড়ে না আমায়? ডাকলে আসিস না কেন? শরীরে তেজ বাড়ছে, হ্যাঁ? হৃদের শক্ত হাতের থাবায় মায়ের দাঁতের মাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হলো। ঠোঁট উছিয়ে উপরে উঠে আসলো গোল হয়ে। কোনো রকমে মায়া বলল, আমি কেন আসবো? আপনার শশী আছে না, তাকে গিয়ে ডাকেন। আমার কাছে কি? ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি।
মায়ের কথায় হৃদের হাতটা আরও শক্ত হয়ে আসলো মায়ের গালে। হৃদ মায়ের মুখের উপর ঝুঁকে বলল, একদম তেজ দেখাবি না আমাকে, তাহলে হাড় ভেঙে হাতে ধরাই দেব। তুই আমার বউ হোস নাকি শশী? আমি শশীকে কেন ডাকবো বল? মায়া সেইভাবেই হৃদের হাতটা ছাড়াতে চেয়ে বলল, তাহলে শশী আপু কেন আপনার উপর এত অধিকার দেখায়? কিসের সম্পর্ক আপনার আর শশী আপুর মধ্যে? পরিবারের সবাই বলে আপনাদের বিয়ে ঠিক, 5 বছরের সম্পর্ক আপনাদের মাঝে, সামনে নাকি বিয়ে হবে। শশী আপু আপনার জন্য লেবু পানি কেন সবসময় এনে দেয়, আর সেটা আপনি কেন সাদরে গ্রহণ করে পান করেন? শশী আপু না হয় জানে না আপনি বিবাহিত পুরুষ, কিন্তু আপনি তো জানেন আপনি বিবাহিত, আপনার বউ আছে। তাহলে আপনি কেন শশী আপুকে অ্যালাউ করছেন আপনার উপর অধিকার খাটানোর জন্য? আর আমি বউ হয়ে কেন সেটা মেনে নেব বলেন? আমি মানব না কোনো কিছু। আপনি প্রেমিকায় রাখতে পারবেন, আর আমি একটু কথার অমান্য করলে সমস্যা হয়ে যায় আপনার। আমি মানব না কোনো কিছু। হয় শশী আপু আপনার লাইফে থাকবে, নয়তো আমি। তারপরও এসব কিছু আমি মেনে নিব না। সারাদিনের মায়ের রেগে থাকার কারণটা হৃদ আগে বুঝতে পেরেছিল, কিন্তু মায়ের হৃদকে সুযোগই দিচ্ছিল না কিছু বলার। আর ব্যস্ততার জন্য হৃদেরও সময় হয়ে ওঠেনি। এখন রাদীপকে দিয়ে সবাইকে নিচে পাঠিয়ে বউকে একা পেতে হলো। হৃদের হাতটা মায়ের গালে নরম হয়ে আসতে মায়া নিজেকে হৃদ থেকে ছাড়িয়ে নিতে চাইলে হৃদ বলে, শশী মেন্টাল পেশেন্ট বউ, ওর সাথে বিহেভ করা নিষেধ। হৃদের কথা মায়া মুহূর্তে চুপ করে যায়। শশীকে দেখেই কেউ বলবে না সে মেন্টাল পেশেন্ট, কিন্তু শশী মেন্টাল পেশেন্ট হলেও হৃদ তো আর মেন্টাল নয়। সে যদি এখন শশীকে শশীর কাজে বাধা না দেয়, তাহলে ভবিষ্যতে শশী নিজেও আরও অসুস্থতার দোহাই দিয়ে হৃদকে বিয়ে করতে চায়। তাহলে কি হৃদ তাকে বিয়ে করে নেবে? অসুস্থতার দোহাই দিয়ে তো মানুষ অনেক কিছু করায়। তাহলে হৃদ কেন এই বিষয়টাতে শশীকে বাধা না দিয়ে বরং প্রশ্রয় দিচ্ছে? মায়ের হৃদের কথায় রেগে গিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যেতে চেয়ে বলল, তাহলে যান আপনার পাগল প্রেমিকার কাছে, সে ভালো আদর যত্ন করতে পারবে আপনার। আমার কাছে কি জানতো আপনি? হৃদ রেগে চিবিয়ে বলল, হৃদ এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। হলে হোক, তারপরও আমি মানব না কোনো কিছু। শশী আপু কেন বারবার বলে সে আপনার প্রেমিকা হয়, সেটা আগে আমাকে বোঝান। হৃদ পুনরায় মায়ের বাহু চেপে মায়াকে কাছে টেনে বলল, আরে বাবা কি জ্বালা, বলছি না শশী আমার কিছু হয় না, তুমি আমার বউ, শশী নয়। মায়ের হৃদের সঙ্গে মোচড়ামুচড়ি করে জেদ্দি গলায় বলল, 100 বার বউ বললেও আমি আজ মানব না, যান। হৃদ রাগে আগের ন্যায় মায়ের গলা চেপে নিজের মুখোমুখি করে বলল, যা তোর মানতে হবে না, তুই তেড়ামি কর, আমার যা করার আমি তাই করব, আয়। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।